আজকে আমরা দেখতে পাচ্ছি গার্বেজের প্রবলেম, আমরা দেখতে পাচ্ছি বর্ষার সময় রাস্তায় জল, আমরা দেখতে পাচ্ছি শিলচর শ্মশানঘাটের ইলেকট্রিক চুল্লি হচ্ছে না। আবার এটাও দেখতে পাচ্ছি পুরানো নেতাজি সরিয়ে নতুন নেতাজি লাগিয়ে বলা হচ্ছে উন্নয়ন করা হচ্ছে। নমস্কার, আমি NA24 এর পক্ষ থেকে এসেছি নিহারকান্তি রায়, অতনু ভট্টাচার্যের বাড়িতে এক একান্ত আলাপচারিতায়। নমস্কার অতনু বাবু। তো আপনি একজন দক্ষ খেলোয়াড় এবং মাঠেই আপনাকে বেশিরভাগ আমরা দেখেছি, কিন্তু এবার হঠাৎ দেখতে পাচ্ছি যে আপনি সেই শিলচর বিধানসভা কেন্দ্রে প্রার্থিত্বের দাবিদার কংগ্রেস থেকে। হঠাৎ করে এই যে ব্যতিক্রমী চিন্তাধারা আসলো কিভাবে আপনার? না, এটা তো আমার ব্যতিক্রমী না। আমি তো রাজনৈতিক ময়দানে অনেক পুরনো। 1988-এ আমি যখন জিসি কলেজে, তখন থেকে আমার রাজনৈতিক অভিযান শুরু। 98-এ আমি NSUI-তে জয়েন করি, পরবর্তীতে ইউথ কংগ্রেস এইভাবে করে 2003 সালে শিলচর পৌরসভার 13 নং ওয়ার্ডে প্রথমবারের জন্য নির্বাচনে নামি এবং সেই সময় নির্বাচন জিতে আমি শিলচর পৌরসভায় রাঙ্গিরখাড়ির 13 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হয়ে যাই। তার পরবর্তীতে আবার 2009 সালে আমার ওয়ার্ড রেডিস রিজার্ভেশন হয়ে গেছে। সেই সময় আমি আমার স্ত্রীকে এই ওয়ার্ডে প্রার্থী করে জয়লাভ করে নিয়ে এনেছি। পরবর্তীতে আবার 2015-তে আমার স্ত্রী ওই ওয়ার্ড থেকে নির্বাচনে জয়লাভ করেছেন। তিনবারই আমরা কংগ্রেস দলের হয়ে নির্বাচনে এনেছি এবং এই উপত্যকার এবং ওয়ার্ডের জনগণের আশীর্বাদে বিপুল ভোটে জয়লাভ করে শিলচর পৌরসভায় অনেক দিন থেকে প্রতিনিধিত্ব করে আসছি। কাজেই রাজনীতিতে আমার নতুন নয়। বিভিন্ন সময় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, শহর কংগ্রেসের সভাপতি, যুব কংগ্রেসের সভাপতি সম্পাদক, NSUI সম্পাদক, এইভাবে আমার রাজনীতি থেকে প্রায় অনেক পুরনো সম্পর্ক। 2005 সালে জেলা ক্রীড়া সংস্থায় আমি বল ব্রাঞ্চের সচিব হয়ে নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে আবার 2023-এর জুলাই মাসে আমি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই। ক্রীড়া সংগঠনের সাথে জড়িত, ধর্মীয় সংগঠনের সাথে জড়িত, রাজনীতির সাথে তো জড়িতই। আমার প্রথম পরিচয় রাজনীতি। হঠাৎ করে আমি এখানে আসিনি এবং এইবার নির্বাচনে অবতীর্ণ হব বলে আমি আমার দল কংগ্রেস হাইকমান্ডের কাছে আমি আবার আবেদন পাঠিয়েছি। তো এই যে আপনার রাজনীতিতে আসা অনুপ্রেরণা কোত্থেকে পেলেন, কিভাবে, কার কাছ থেকে পেয়েছেন? জনগণ থেকে। বর্তমানে রাজনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সেই জায়গায় থেকে সত্যিকারের রাজনীতি আজকাল দেখা যায় না। এখানে বিভিন্নভাবে প্রলোভন, ধর্ম নিয়ে এইসব জিনিস আমার নিজের থেকে ভালো মনে হচ্ছে না। তাই আমি সবসময় এইসব ব্যাপার নিয়ে আলোচনায় থাকি এবং জনগণ আমাকে উৎসাহ দিয়েছেন যে প্রতিবাদ করা উচিত, প্রতিরোধ করা উচিত, বর্তমান প্রজন্মর কাছে আদর্শ হওয়া উচিত যে প্রতিবাদ বা প্রতিরোধ করার জন্য চেষ্টা করা উচিত। আমি এই উপলব্ধি করে শিলচরের বিশিষ্ট জনদেরকে আমি আমার মনের ইচ্ছাটা প্রকাশ করি। ওনারা তখন বলেছেন, হ্যাঁ, তোমার সক্রিয় রাজনীতিতে থাকা উচিত এবং বর্তমানে যেসব ঘটনা হচ্ছে তার জন্য প্রতিবাদ করা উচিত। বিগত কয়েক বছর থেকে আমি শিলচর পৌরসভার যে ট্যাক্স কর বৃদ্ধি নিয়ে
আন্দোলনে আছি। আমরা একটা সংগঠন, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ, আমরা একটা সংগঠন তৈরি করেছিলাম, যার সভাপতি ছিলেন তপোধীর ভট্টাচার্য মহাশয়, আর আমি ছিলাম সাধারণ সম্পাদক। যখন পৌরসভায় নির্বাচন হচ্ছে না, সেই সময়টুকু শিলচর পৌর এলাকায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন জনগণ। তার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে। ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত থাকায় অনেকটা সময়ও দিতে পারিনি, তবে বিভিন্ন বিষয়ে আপনি দেখবেন এই যে ইলেকট্রিক কানেকশনের উপরে যে সরকার জুলুমবাজি করছে, ইলেকট্রনিক মিটার লাগিয়েছে, কোনো সীমা নাই। আমরা এই কনজিউমার ফোরাম একটা সংগঠন বানিয়ে আমরা এইটাতেও আন্দোলনে ছিলাম। আমি এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সবসময়ই জনগণের দাবি তুলে ধরতে চাই। এই উদ্দেশ্য নিয়েই আমি এবার প্রার্থিত্বের জন্য আবেদন করেছি। আর যদি দল আমাকে প্রার্থিত্ব প্রদান করে, তাহলে আমি নির্বাচনে নামব এবং জনগণের সমস্যা নিয়ে আমি এগিয়ে যাব। আমরা দেখেছি বিগত 5 বছর বর্তমান বিধায়কের নেতৃত্বে শিলচরে কী অবস্থা চলছে। সবচেয়ে বড় জিনিস হলো, উনি বিধায়ক হওয়ার পর থেকে পৌরসভার নির্বাচন হয় নাই। শিলচর শহরের সবচেয়ে বড় সমস্যার কারণ হলো এটা। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি গার্বেজের প্রবলেম, আমরা দেখতে পাচ্ছি বর্ষার সময় রাস্তায় জল, আমরা দেখতে পাচ্ছি শিলচর শ্মশানঘাটের ইলেকট্রিক চুল্লি হচ্ছে না। আবার এটাও দেখতে পাচ্ছি পুরানো নেতাজি সরিয়ে নতুন নেতাজি লাগিয়ে বলা হচ্ছে উন্নয়ন করা হচ্ছে। পুরানো নালার ওয়ালের উপর নতুন উপর দিকে স্ল্যাব টাইলস লাগিয়ে ডেভেলপ করা হচ্ছে। এইসব আমরা এখন ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। 4 বছর আগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী রাঙ্গিরখাড়ের শিলান্যাস করে গেলেন, আজ অবধি রাঙ্গিরখাড়ে ওয়ালেই হচ্ছে, আর গার্বেজ তো ক্লিয়ার হচ্ছেই না। আজকে প্রায় 5 মাস হয়ে গেছে বৃষ্টি হয়নি শহরে, তবু আপনি দেখবেন বিবেকানন্দ রোডের জলাজীর্ণ অবস্থা, কনকপুর রোড আপনি দেখবেন, বিলপাড় দেখবেন। ওই 2-3 দিন আগে বিলপাড়ের রাস্তায় জল ছিল, ড্রেনের নাকি কাজ চলছে। ড্রেনের যদি কাজ করতেই হয়, তাহলে দায়িত্ব নিয়ে করতে হবে, যাতে মানুষের, জনগণের যাতে কোনো অসুবিধা না হয়। এদিকে ড্রেনে মাটি ফেলে দিলাম, ড্রেন ব্লক হয়ে সবার বাড়িতে জল উঠে গেল, আমি বলছি ডেভেলপমেন্ট। হ্যাঁ, একজন আমাদের অভিভাবক, ওনার 5 বছরের কর্মকাণ্ড জনগণ এইবার নির্বাচনে তুলে ধরবেন। কারণ উনি সবসময় জোর করে গদি আঁকড়ে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। উনি ভেবেছেন আবারও উনি জোর করে বিধায়কের পদ ছিনিয়ে নেবেন। উনি জোর করে রেডক্রস দখল করে রেখেছেন। উনি জোর করে জেলা ক্রীড়া সংস্থাকে অকেজো করে দিয়েছেন। উনি যেখানেই যান উনাকে থাকতেই হবে, উনি আর কাউকে এখানে আসতে হবে বা কাউকে দায়িত্ব দেব, এই ধরনের চিন্তাধারা ওনার মধ্যে নেই। আমরা কয়েকটা জায়গায় দেখছি, আজকে যদি পৌরসভা ইলেকশন হতো, তাহলে প্রত্যেক অলিগলিতে উনার এত দাপট থাকতো না। আজকে রেশন কার্ডের ফর্ম ফিল আপ করলে এমএলএর বাড়িতে যেতে হয়, অরুণোদয় ফর্ম ফিল আপ করলে এমএলএর বাড়িতে যেতে হয়। যেগুলা জিনিস জেলা পরিষদ পৌরসভায় হওয়ার কথা, জেলা ক্রীড়া সংস্থার কোনো মিটিং হতে হলে এমএলএর ছাদের উপরে হয়। এই হলো বর্তমান রাজনীতি। এইগুলা থেকে জনগণকে সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করছি যে আগামীদের জন্য আমি প্রার্থিত্ব পাই। জনগণ যদি আমাকে আশীর্বাদ করেন, তাহলে জনগণের অধিকার যাতে খর্ব না হয়, তার জন্য আমি সচেষ্ট থাকব। আর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, বিগত দিনে আমি দেখেছি উনার এগেইনস্টে কোনো প্রতিবাদ করলে উনি আক্রমণ করেন। আমি একজন ভারতীয় জনতা পার্টির সদস্যকেই দেখেছি, উনার এগেইনস্টে কাজকর্ম নিয়ে বলেছিলেন, উনি ফোন করে ওনাকে ধমক দিয়েছেন। উনি জানি দিলীপ পাল মহাশয়ের লোক। ডিভাইডার পূজা নিয়ে একটা ছেলে কমেন্টস করেছে, ওনাকে পুলিশে লেলিয়ে দিলেন। রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে কর্মরত, যখন নতুন নেতাজি বসানো হয়, সেই সময় কর্মরত অবস্থায়
লেবাররা বিভিন্ন সময়ে রাত্রে মদ্যপান করে উৎপাত করে থাকে। ওই এলাকার জনগণ যখন এটা নিয়ে প্রতিবাদ করেন তখন পুলিশকে লেলিয়ে দিয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। এই হলো বর্তমান বিধায়ক এইভাবেই জুলুমবাজি করছেন। আগামীতে উনি আরও যে কী করবেন আপনারা দেখতে পাবেন। জনগণ এই ব্যাপারে সচেষ্ট হওয়া জরুরি, কারণ উনার দলের লোকেরাই উনার কাছে সুরক্ষিত নয়। আমরা জনগণ কোথায় থাকব? আজকে জেলা ক্রীড়া সংস্থার যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তার জন্য উনি পিছন থেকে কলকাঠি লাড়ছেন। কারণ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েটেড ভাইস প্রেসিডেন্ট হিসেবে উনি কোনো পদক্ষেপই নিচ্ছেন না। একদিন সবাই বসলেন, তারপর অন্যায়ভাবে জেলা ক্রীড়া সংস্থার সংবিধানকে অবমাননা করে যে সংস্থার সদস্যরা কর্মকাণ্ড চালিয়েছেন ওনাকে পিছন দিক থেকে উনি সহযোগিতা করে যাচ্ছেন। এটা পরিষ্কার, কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ সময়ে জেলা ক্রীড়া সংস্থার অফিস বিহাররা উনার বাড়ির ছাদে বসে সভা করছেন। এই কয়দিন আগেও উনাকে জানানো হয়েছে সংবাদ মাধ্যমে, আমি প্রেস মিট করে জানিয়েছি যে জেলা ক্রীড়া সংস্থায় বিগত 2 বছর থেকে অ্যাকাউন্টস অডিট হয়নি। জেলা ক্রীড়া সংস্থার সোসাইটি রেজিস্ট্রেশন ল্যাপস হয়ে গেছে। ওনারা কোনো সদস্যরা ওনাদের ডকুমেন্ট জমা দিচ্ছেন না। আজ আমাকে সাসপেন্ড করার পর আমি আদালতের নির্দেশে ইন্টারিয়াম ইনজাংশন নিয়ে যখন জেলা ক্রীড়া সংস্থায় এসে কর্মকাণ্ড চালিয়েছি, কয়েকজন অফিস বিহারের সদস্য একদিনও জেলা ক্রীড়া সংস্থায় আসেন নাই বা কোনো সহযোগিতা করেন নাই। পরবর্তীতে যখন 1 জানুয়ারি 1 ডিসেম্বর আসাম অলিম্পিক থেকে এক নির্দেশ আসলো যে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের সময় অবতীর্ণ, তাই 31 ডিসেম্বরের ভিতরে নির্বাচন করে নতুন কমিটির হাতে দায়িত্ব সমঝে দেওয়ার। সেই হিসেব মাথায় রেখে আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আবেদন জানাই আসার জন্য, এবং 3 তারিখ আদালতে আমি ইন্টারিয়াম ইনজাংশনকে এক্সটেন্ড করি নাই। তারপর আমি তো ভাবতেই পারি নাই যে আসাম অলিম্পিকের মতো অ্যাসোসিয়েশনকে ওনারা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সভা বানচাল করে দেন ওনার কয়েকজন ঘনিষ্ঠ সদস্য। এটা আমি বিশ্বাসই করতে পারছি না। তার পরবর্তীতে যেহেতু আমি আবেদন করি নাই, জানুয়ারির প্রথম সপ্তাহে আমার ইন্টারিয়াম ইনজাংশনটা বাতিল হয়ে গেছে। ইন্টারিয়াম ইনজাংশন বাতিল হওয়া মানে আমি সাধারণ সম্পাদক না, এটা কোনো কথা না, কারণ আদালতে বিচার চলছে। ওনারা সেই ইন্টারভেনশনের বাতিলের কাগজটা আমার দরজায় লাগিয়ে তালা মেরে রেখে দিয়েছেন। আজ এই তালা মারার কারণে আমার এমপ্লয়িরা বেতন হচ্ছে না। আমার আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, টুর্নামেন্টে দলের টিমদেরকে লাঞ্চের পয়সা দেওয়ার কথা, এটা দেওয়া হচ্ছে না। একাডেমির কোচদের বেতন বন্ধ, লেবাররা ঠিকমতো মাইনে পাচ্ছে না। এই যে একটা পরিস্থিতি, তাছাড়াও ওনার ঘনিষ্ঠ আমার ট্রেজারার বুদ্ধদেব চৌধুরী আজকের থেকে 2-3 মাস আগে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছেন। এই যে একটা পরিস্থিতি, আমি বিধায়ক হিসাবে ওনাকে এগিয়ে আসতে দেখলাম না। উনি বলে থাকেন আমি শিলচরের গার্জিয়ান। আমরা বিগত দিনে যখন ক্যাপ্টেন NM গুপ্ত টুর্নামেন্ট করেছি তখন আমরা মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। কৌশিক রায় মহাশয় আমাদেরকে সাহায্য করেছেন। ওনাকে বলেছিলাম যে NM গুপ্ত ট্রফিতে আমাদের মুখ্যমন্ত্রীকে যদি নিয়ে আসা যায় ওপেনিং বা ক্লোজিং সেরিমনিতে, উনি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। সেই সময় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এসেছিলেন। আমি আর আমার সভাপতি গেছিলাম বলে আমার বিধায়ক আমাকে জেলা ক্রীড়া সংস্থার অফিসে ডেকে নিয়ে আমাকে শাসিয়েছেন যে তুমি কি কংগ্রেসি পলিটিক্স করছো, তুমি আমার মন্ত্রীর বাড়িতে গেছো, আমি শিলচরের MLA থাকা অবস্থায় মন্ত্রী অমুককে দিয়ে ফোন করাচ্ছ CMকে আসার জন্য। এইভাবে আমাকে অ্যাটাক করা হয়েছে। ক্যাপ্টেন গুপ্ত ট্রফিতে জবরদস্তি করে সভাপতিকে চেয়ারম্যানের পদ থেকে উনি সরিয়ে দিয়েছেন, যেটা জেলা ক্রীড়া সংস্থার ইতিহাস। পরবর্তীতে যখন টুর্নামেন্ট শুরু হবে, টুর্নামেন্টের ইনভাইটেশন কার্ডে উনি সভাপতির নাম কেটে দিয়ে প্রিন্ট করে নিয়ে এসেছেন ওনার এক সদস্যের মাধ্যমে। তারপর সভাপতি মহোদয় আমি এটা ক্যান্সেল করে আমি সভাপতির নাম রেখেছি। এইভাবে একটা চলছে। আমার অফিসে বসে আমার ট্রেজারার আমার অফিসের কম্পিউটার থেকে সেপারেট প্যাড বানিয়ে নিয়েছেন
জেলা ক্রীড়া সংস্থা অফিসে বসে, যে প্যাডে NM গুপ্ত টুর্নামেন্টের জন্য এখানে চেয়ারম্যানের নাই। আমি দেখেছি এই সময়ে আজকে আমি ফেসবুকে তরুণ গগৈর পুত্র গৌরব গগৈর নাম পোস্ট করেছি বলে আমাকে সাসপেন্ড করা হয়েছে। সেই দলের আমার AGS অ্যাডমিনিস্ট্রেশন দেবাশিস সোম সেই প্যাড থেকে আসা আমাদের জেলা ক্রীড়া সংস্থার চিফ পেট্রন হিমন্ত বিশ্ব শর্মার নাম উনি প্যাড থেকে মুছে দিয়েছেন। তার কি শাস্তি হলো? আজকে হিমন্ত বিশ্ব শর্মার নাম মুছে দেওয়ার পরে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর মুখ থেকে একটিও কথা বেরোলো না। কেন বেরোলো না? উনি কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? কারণ উনি কেন এটা নিয়ে অ্যাকশন নিলেন না দেবাশিস সোমের উপর? দেবাশিস সোম আমাকে চিঠি পাঠিয়েছেন, যে চিঠির হেডলাইনে CM এর নাম কেটে দেওয়া হয়েছে GS এর প্যাড থেকে। এটা কি বিচার হয়েছে? তো উনি কার লোক? CM এর লোক না অন্য কারো লোক? আমি পোস্ট করেছি বলে উনি আমার এগেনস্টে লেলিয়ে দিয়েছেন সদস্যদের, আর উনার দলের লোক আসামের মুখ্যমন্ত্রীর নাম জেলা ক্রীড়া সংস্থার চিফ পেট্রনের লিস্ট থেকে কেটে দিয়েছে। এটার কি কোনো বিচার হলো না? এই চলছে এই দল। ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ নিয়ে চলে, কংগ্রেস একটা আদর্শ নিয়ে চলে, সবাই দল আছে, কিন্তু উনি দল মত নির্বিশেষে উপরে উঠে উনি ব্যক্তিগত শক্তি কায়েম করছেন। উনার খেলাধুলার ব্যাপারে একটুও যদি মায়া মমতা থাকতো উনি এইভাবে করতেন না। উনি নির্বাচনের সময় সবাইকে নির্দেশ দিয়েছেন, মোবাইলে কাকে ভোট দেওয়া হয়েছে আমাকে এনে দেখাতে হবে। এইভাবে করে উনি নির্বাচন করেছেন। উনি জানেন আগামী জেলা ক্রীড়া সংস্থায় যখন নির্বাচন হবে, আমি যদি এই পদে থাকি তো এই নির্বাচন উনি সুষ্ঠু উনার মতো করতে পারবেন না। কারণ ওনারা জানেন যে আমাকে দিয়ে ইয়েস ম্যান ইয়েস স্যার করানো যাবে না। তার জন্য আমার এই যে জেলা ক্রীড়া সংস্থায় একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, বারবার বলা সত্ত্বেও আমি কিছু ডিটেলস জানি না। আমি সাধারণ সম্পাদক হিসাবে, আমার সভাপতি জানেন না। কেন জানবেন না? কি এস্টিমেট, কত টাকা পেমেন্ট হয়েছে, কে আসছে, কোন ডিপার্টমেন্টে পয়সা কত দেওয়া হয়েছে, ওনারা আমাদেরকে জিজ্ঞেস না করেই কাজ করে যাচ্ছেন। এই যে চলছে, এইগুলাকে রুখে দাঁড়ানোর জন্য শিলচরে পরিবর্তনের দরকার। আপনি কি ভাবছেন অতনুবাবু যে আমাদের সেই শিলচরের যে বর্তমান বিধায়ক উনি একজন ব্যর্থ বিধায়ক, এবং আপনার দলের এবার অনেকজনেই টিকিট প্রত্যাশী, এর মধ্যে যেমন রয়েছেন আমাদের সেই অভিজিৎ পাল, রয়েছেন তমাল বণিক সহ আরও অনেকে। তো এটাই আমাদের শেষ প্রশ্ন আমাদের NE24 এর পক্ষ থেকে আপনাকে। তো আপনার অভিমত আমরা জানতে চাইছি। প্রথম কথা হলো, আপনি বলছেন ব্যর্থ বিধায়ক কিনা। ব্যর্থ বিধায়ক কিনা আমি ব্যক্তিগতভাবে তো ব্যর্থই বলবো, এবং শিলচরের জনগণ বলবো। আমরা দেখেছি সেই মহাতাণ্ডবের যে বন্যা হয়েছিল, সেই বন্যায় আমরা দেখেছি বিধায়ক কীভাবে লোকের সাথে ব্যবহার করেছেন। উনি নৌকায় বেড়াচ্ছেন, আর কেউ যখন জলের বোতল বলছে উনি বলছেন নিচে এসে নিয়ে নেমে যাও। ওনারা যদি নিচে নামতে পারেন তো ওনাকে কেন বলবেন? আমরা দেখেছি, আমরা এই সিজনে বিবেকানন্দ রোডে যদি জল হয়, পাবলিক স্কুল রোড, আশ্রম রোড, আমরা বিলপাড়ে যদি জল হয়, তাহলে উনি ব্যর্থ নাকি? এটা জনগণ বিচার করবেন। সোনাই রোডে হঠাৎ করে রাস্তা উঁচু হয়ে গেল, ওনার কোনো প্রতিবাদ নেই। উনি জেলা ক্রীড়া সংস্থাকে অচল করে দিয়েছেন, পৌরসভাকে অচল করে দিয়েছেন, রেড ক্রসকে অচল করে দিয়েছেন, একটা রেড ক্রসের সংবিধানে অবমাননা করছেন। নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে উনি এখানে থাকতে পারেন না, তো উনি ব্যর্থতাতে কি? আর আপনি বলছেন টিকেটের ব্যাপারে, দেখেন টিকেটের দাবিদার শিলচর থেকে করেছে অতনু ভট্টাচার্য, সজল বণিক, সঞ্চিতা আচার্য, সৌম্যকান্ত পুরকাইস্ত, হ্যাঁ, এই অভিজিৎ পাল, এই 5 জনে করেছে, তমাল বণিক করে না। তাই এই 5 জনের মধ্যে দল যাকে নির্বাচিত করবে দেওয়ার জন্য, দল যাকে দেবে তার জন্য আমরা সবাই থাকব। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দল যাকে এটার ব্যাপারে উপযুক্তভাবে তাকেই সিদ্ধান্ত দেবে। আমি এটা নিজে ব্যক্তিগতভাবে বলতে পারবো না। তবে আমরা এবার শিলচর সিট পুনরুদ্ধার করব, এটা আমার বিশ্বাস। কারণ ব্যর্থ বিধায়ক এবং ভয়ভীতি দেখিয়ে যেভাবে জনগণকে বোকা বানানো হচ্ছে, আমার বাড়িতে এসে রেশন কার্ড নেবে, আমার বাড়িতে এসে অরুণোদয় নেবে, বিকেলবেলা মিটিংয়ে আসবে, অরুণোদয় লিস্ট করা হবে, যাওয়ার পরে দেখা যায় টিভি লাগিয়ে বলা হচ্ছে মন কি বাত অনুষ্ঠানের বৈঠক। এইগুলা যে চলছে, লোককে বোকা বানানো এবং জবরদস্তি করে, এবং যদি কেউ কোনো সময় আমাদের সাথে কথা বলে আমাদের কাছে যায়, ওকে ভয়ভীতি দেখানো হয়,
যে ওদের সাথে যোগাযোগ রাখলে অরুণোদয় কেটে দেওয়া হবে। এই ভয়ভীতির রাজনীতি থেকে দূরে সরাতে বর্তমান বিধায়ককে এখান থেকে অপসারণ করা খুব প্রয়োজন বলে আমি মনে করি। তার বিচার জনগণ করবেন, জনগণের উপর আমার আস্থা আছে, জনগণ এটার বিচার ভালোভাবেই এইবার করবেন যে উনি কি ব্যর্থ না সাকসেস। আমি আজকে NE24-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে একটা অনুরোধ রাখছি যে শিলচরের সমস্যাগুলো, ড্রেইনেজ, মিউনিসিপ্যালিটি, রেড ক্রস, জেলা ক্রীড়া সংস্থা, ট্রাফিক জ্যাম যেভাবে বেড়েছে তার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে দাদা। আমি তারপর এই কথা বলে NE24-এর প্রত্যেক সদস্য সহ এই সংবাদ চ্যানেলকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।